হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ডিজিটাল পড়াশোনা একাডেমি। আশা করছি সকলে ভালো আছো, সুস্থ আছো এবং গুছিয়ে তুমি তোমার পরীক্ষার প্রস্তুতি চালিয়ে যাচ্ছ। আজকের যে ক্লাসটা হবে, এই ক্লাসটা তোমরা অনেকেই বহুদিন ধরে আমার কাছে ডিমান্ড করছিলে এবং সেই সঙ্গে বলে রাখি, এই ক্লাস চ্যাপ্টারটা থেকে প্রচুর পরিমাণে কোশ্চেন প্রতিদিনের শিফটে কিন্তু আসছে। সেই জন্য বলবো এটা একটা খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার এবং চ্যাপ্টারটা দিতে আমার একটু দেরি হয়ে গেল। তবুও তোমাদের বলছি, তোমরা অবশ্যই সকলে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত ক্লাসটা দেখো। যেহেতু সময় কম, তাই জন্য আজকের ক্লাসের মধ্যে আমি প্রথমে থিওরি রেখেছি, থিওরি পার্ট কিছুটা পড়াবো, পড়িয়ে তারপর এনসিইআরটি এক্সাম্পলার থেকে কোশ্চেন যেগুলো আছে সেগুলো সলিউশন করিয়ে দেবো। এছাড়া বেশ কিছু কোশ্চেন যেগুলো এই কিছু কয়েকটা শিফটে যে পরীক্ষা হয়েছে সেখানে যে ধরনের কোশ্চেন এসছে তারই কিছু কোশ্চেন এখানে বাদবাকি কয়েকটা রাখা হয়েছে। এইভাবে আজকে ক্লাসটা টোটাল সাজানো হয়েছে। তাই তোমাদের বলবো, খুব ঠান্ডা মাথায় ধৈর্য সহকারে প্রত্যেকটা বিষয় সুন্দরভাবে বুঝে নাও, তাহলে পারে তোমাদের কিন্তু এই ভিডিওটা দেখার পর ম্যাগনেটিজমের ওপর আর কিন্তু তোমাদের চিন্তা করতে হবে না। তো আজকে যে চ্যাপ্টারটা আলোচনা করব সেটা হচ্ছে ম্যাগনেটিক এফেক্ট অফ ইলেকট্রিক কারেন্ট। এছাড়া ম্যাগনেটিজমের ওপর আরো একটা ডিটেলস ক্লাস করানো আছে, তোমরা যারা দেখোনি তারা অবশ্যই সেই লিস্টে গিয়ে অবশ্যই সেই ক্লাসটাকে তোমরা করে নিতে পারো। এর আগে তোমাদেরকে বলে রাখি যে যারা নতুন রয়েছো, যারা আজকে প্রথম ক্লাস করছো, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, কারণ এই চ্যানেলে তোমরা সম্পূর্ণ ফ্রি অফ কস্ট জেনারেল সায়েন্সের হাই কোয়ালিটির ক্লাস বাংলায় করতে পারবে। এছাড়া যারা আমার সঙ্গে সরাসরি কন্ট্যাক্ট করতে চাইছো তাদের বলবো, ডিপি একাডেমি ডিসকাশন গ্রুপ বলে টেলিগ্রামে একটা গ্রুপ রয়েছে, সেই গ্রুপের মধ্যে তোমরা যুক্ত হয়ে যেতে পারো এবং তার মাধ্যমে তোমাদের যাবতীয় ডাউট, যাবতীয় সমস্যা আছে সেগুলো আমার সঙ্গে তোমরা শেয়ার করে নিতে পারো। তো চলো শুরু করে দেওয়া যাক আজকের ক্লাস। ম্যাগনেটিক এফেক্ট অফ ইলেকট্রিক কারেন্ট, অর্থাৎ তড়িৎ প্রবাহের ফলে ওই যে পরিবাহী তার মধ্যে একটা কি হচ্ছে, চুম্বক ক্ষেত্র তৈরি হচ্ছে ওই পরিবাহীর চারদিকে। সেটাই হচ্ছে সেই যে তৈরি হচ্ছে, সেই পরিবাহীটা ম্যাগনেটে পরিণত হচ্ছে, এই ঘটনাটাই হচ্ছে ম্যাগনেটিক এফেক্ট। আমরা ছোটবেলায় অনেকে খেলা করতাম, আমি অন্তত করেছি, অন্যরা করেছো কিনা জানি না, যে একটা পেরেকের গায়ে কপারের ওয়্যার জড়িয়ে ওই কপার ওয়্যারের দুটো প্রান্ত ব্যাটারির সঙ্গে যুক্ত করে দিলে ওই পেরেকটাকে কোনো লোহার জিনিসের কাছে যদি নিয়ে যাওয়া হতো, তাহলে সেই পেরেকটা আকর্ষণ করত ওই লোহার জিনিসগুলোকে। তার কারণ ওই লোহার তারটার মধ্যে ইলেকট্রিক কারেন্ট যাওয়ার জন্য ওটা চুম্বকে পরিণত হয়েছে, অর্থাৎ এটাই হচ্ছে ম্যাগনেটিক এফেক্ট। তো এইরকমই ঘটনাটা তড়িৎ চুম্বকত্ব যে বিষয়টা, এটা 1820 সালে বিজ্ঞানী ওরস্টেড আবিষ্কার করেন যে তড়িৎবাহী কোনো ধাতব তারের কাছে একটি কম্পাস রাখলে চুম্বক শলাকা বিক্ষিপ্ত হয়। অর্থাৎ আমি যে খেলার ছলে যে জিনিসটা করতাম সেটাই বিজ্ঞানী ওরস্টেড করেছিলেন। তিনি একটা ধাতব পরিবাহী তারের কাছে কম্পাস রেখে দেখলেন সেই তারটার মধ্যে দিয়ে যখন তড়িৎ প্রবাহ হচ্ছিল তখন চুম্বক শলাকার বিক্ষিপ্ত হচ্ছিল, অর্থাৎ ওই পরিবাহী তারটার মধ্যে চুম্বক তৈরি হচ্ছিল। এই ঘটনার ভিত্তিতেই ওরস্টেড বলেন যে তড়িৎ এবং চুম্বকত্ব পারস্পরিক সম্পর্কযুক্ত ঘটনা, অর্থাৎ তড়িৎ থাকলে সেখানে চুম্বকত্ব থাকবে, চুম্বকত্ব থেকে আমরা তড়িৎ পেতে পারি। সে উদাহরণগুলো আস্তে আস্তে আমরা দেখতে থাকবো। নেক্সট আমরা দেখো, ইম্পর্টেন্ট একটা থিওরি রয়েছে এবং যার মাধ্যমে কিন্তু অনেক কোশ্চেন আসছে এবং এনসিইআরটি এক্সাম্পলেরও প্রবলেম রয়েছে, সেটা হচ্ছে রাইট হ্যান্ড থাম্ব রুল, অর্থাৎ ডান হাতের বৃদ্ধাঙ্গুষ্ঠী নিয়ম। তো এই নিয়মটা কি পরে জানি, তার আগে এটা কি করে সেটা আগে দেখে নিই। যে এই নিয়মের মাধ্যমে আমরা একটি তড়িৎবাহী পরিবাহীর সঙ্গে যুক্ত চুম্বক ক্ষেত্রের অভিমুখ নির্ণয় করতে পারি। তাই যে কিছুক্ষণ আগে বললাম যে একটা পরিবাহী তারের মধ্যে দিয়ে যখন তড়িৎ প্রবাহ হচ্ছে, তড়িৎ প্রবাহের ফলে ওই তড়িৎবাহী তারটার চারদিকে কি হচ্ছে, একটা তড়িৎ ক্ষেত্রের সৃষ্টি হচ্ছে। এই যে তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হচ্ছে, সেই তড়িৎ ক্ষেত্রটার অভিমুখ, কারণ তড়িৎ ক্ষেত্র একটা ভেক্টর রাশি, তাই সেই তড়িৎ ক্ষেত্রের অভিমুখটা কোন দিকে হবে সেটা নির্ণয় করার জন্য একটা রুল এলো, যে রুলটার নাম হলো রাইট হ্যান্ড থাম্ব রুল বা ডান হাতের বৃদ্ধাঙ্গুষ্ঠী নিয়ম। এই নিয়ম কি বলছে, তুমি যদি হাতে পেন থাকে সেই পেনটাকে ধরো ডান হাতের মুষ্টির ভিতর এবং পেনটার যে দিক দিয়ে লিখছো সেই দিকটাকে ওপর দিকে রাখো
দিয়ে এইভাবে ডান হাতের মুষ্টির মধ্যে যদি পেনটাকে নাও এবং মনে করো যে পেনটার নিচের দিক থেকে যে দিকটাই লেখো সেই দিকটাই তড়িৎ প্রবাহ হচ্ছে, অর্থাৎ পেনটার নিচে থেকে ওপর দিকে তড়িৎ প্রবাহ হচ্ছে। তাহলে এই অবস্থায় তোমার হাতের বুড়ো আঙুলটা ছবিতে যেভাবে রয়েছে সেইভাবে যদি রাখো, তাহলে তোমার যে বুড়ো আঙুল সেই বুড়ো আঙুলটা কি ওই পেনটার ভিতর, মানে পেনটা বলতে এখানে ধাতব পরিবাহী, তার ভেতর দিয়ে তড়িৎ প্রবাহ দিকটা নির্দেশ করছে। আর তোমার হাতের যে আঙুলগুলো রয়েছে বাদ বাকি, বুড়ো আঙুল ছাড়া যে বাদ বাকি আঙুলগুলো রয়েছে, সেই আঙুলগুলো ওই পরিবাহীটার ভেতর দিয়ে তড়িৎ প্রবাহের জন্য যে চুম্বক ক্ষেত্র তৈরি হচ্ছে তার অভিমুখটাকে নির্দেশ করছে। বোঝা গেল বিষয়টা? সেটাই দেখো এখানে সেই গল্পটাকে এইখানে এই লাইনগুলোর মাধ্যমে বলা হয়েছে। তাহলে বোঝা গেল কিভাবে হচ্ছে। আমরা যে কোনো পরিবাহী তার আমরা লম্বা করে নিয়েছি, এবার তুমি আড়াআড়ি ভাবে নাও। তড়িৎ প্রবাহ যে মুখে হচ্ছে সেই মুখে থাকবে আমাদের বৃদ্ধাঙ্গুল, বৃদ্ধাঙ্গুষ্ঠীর ডান হাতের। তাহলে পারে বাদবাকি আঙুলগুলোর যে অভিমুখটা সেটাই হচ্ছে কি নির্দেশ করবে, তড়িতের ওই চুম্বক ক্ষেত্রের অভিমুখটাকে নির্দেশ করবে। ক্লিয়ার? নেক্সট আমরা চলে যাচ্ছি পরেরটায়। বলছে ফ্লেমিং এর বাম হস্ত নিয়ম, খুব ইম্পর্টেন্ট এবং এটা থেকে বারবার কোশ্চেন আসছে। ফ্লেমিং এর বাম হস্ত নিয়ম, ফ্লেমিং এর বাম হস্ত নিয়ম কি বলছে? চুম্বক ক্ষেত্রে তড়িৎবাহী পরিবাহীর ওপর প্রযুক্ত বল সংক্রান্ত সূত্র। অর্থাৎ চুম্বক ক্ষেত্রের ভেতর কোনো পরিবাহী তার রেখে তার মধ্যে দিয়ে যদি তড়িৎ প্রবাহ করা হয়, তার ফলে ওই পরিবাহী তারটার মধ্যে কি পরিমাণ বল প্রযুক্ত হবে সেইটা নির্ণয় করার জন্য আমরা ফ্লেমিং এর বাম হস্ত নিয়মটা ব্যবহার করে থাকি। তো ফ্লেমিং এর বাম হস্ত নিয়ম কি বলছে, এখানে ছবিতে যেভাবে দেখানো হয়েছে সেভাবে বোঝো যে আমাদের বাঁ হাতের তর্জনী, মধ্যমা এবং বৃদ্ধাঙ্গুষ্ঠী প্রত্যেককে পরস্পরের সঙ্গে একদম 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে রাখো। দেখো এখানে এই যে ছবিতে দেখো, এই যে বুড়ো আঙুল আর তর্জনী তার মধ্যে কোণটা আছে 90 ডিগ্রি। এখানে দেখো এই কোণটা অর্থাৎ তর্জনী আর মধ্যমার মাঝের অ্যাঙ্গেল 90 ডিগ্রি, এবং এই অ্যাঙ্গেলটা অর্থাৎ বুড়ো আঙুল এবং মধ্যমা তার মধ্যে যে অ্যাঙ্গেল সেটাও আছে 90 ডিগ্রি। এইভাবে তোমাদের বাঁ হাতটাকে রাখো। এবার মনে করো তোমার হাতের, তুমি যে মোবাইল স্ক্রিনে ক্লাস করছো সেই মোবাইল স্ক্রিনের বাঁ দিক থেকে ডান দিক বরাবর মনে করো চুম্বক ক্ষেত্রটা রয়েছে, অর্থাৎ তোমার হাতের তর্জনীকে মোবাইল স্ক্রিনের সঙ্গে আড়াআড়ি ভাবে রাখো এবং তোমার হাতের যে মধ্যমা রয়েছে সেই মধ্যমাটাকে তুমি মোবাইল স্ক্রিনের ওপর নিচ বরাবর রাখো। এবার মনে করো যে তোমার হাতের যে তর্জনী রেখেছো অর্থাৎ চুম্বক ক্ষেত্রটা রয়েছে তোমার মোবাইল স্ক্রিনের বাঁ দিক থেকে ডান দিকে, আর তড়িৎ প্রবাহ হচ্ছে মোবাইল স্ক্রিনের ওপর থেকে নিচের দিকে, তাহলে পরিবাহীর ওপর যে বল প্রযুক্ত হবে সেটা হচ্ছে তোমার মোবাইল স্ক্রিন থেকে ওপরের দিকে, কারণ তোমার দেখো বুড়ো আঙুলটা রয়েছে মোবাইল স্ক্রিন থেকে ওপরের দিকে, অর্থাৎ তোমার দিকে রয়েছে, তোমার মুখের দিকে রয়েছে। তার মানে সেই বলটা প্রযুক্ত হবে কোন দিকে? মোবাইল স্ক্রিন থেকে ওপরের দিকে। সেটাই এই বাম হস্ত নিয়মের সাহায্যে আমরা বলতে পারি যে বাম হাতের বৃদ্ধাঙ্গুষ্ঠী, তর্জনী এবং মধ্যমাকে যদি পরস্পরের সঙ্গে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রাখা হয়, তাহলে যদি তর্জনী যদি চুম্বক ক্ষেত্রের অভিমুখ নির্দেশ করে আর মধ্যমা যদি তড়িৎ প্রবাহের অভিমুখ নির্দেশ করে, তাহলে আমাদের বুড়ো আঙুল সেটা হচ্ছে ওই তড়িৎ প্রবাহের জন্য ওই পরিবাহীতে যে বল প্রযুক্ত হবে সেই বলটার অভিমুখ নির্দেশ করবে। ক্লিয়ার হলো? বিষয়টা বোঝা গেল? তো এই নীতির ওপর ভিত্তি করে কি করা হয়? বৈদ্যুতিক মোটর তৈরি করা হয়। তাহলে যে বৈদ্যুতিক মোটর, তোমার বাড়িতে জল তোলার জন্য যে মোটর ব্যবহার করো, ঘরে যে পাখা চলছে সেই পাখায় যে মোটর ব্যবহার করা হয়, এইগুলো কিন্তু সমস্ত কিছুই কিনা আমাদের এই নীতির ওপর অর্থাৎ ফ্লেমিং এর বামহস্ত নীতির ওপর ভিত্তি করেই তৈরি করা হয়। নেক্সট আমরা চলে যাচ্ছি বৈদ্যুতিক মোটরে। বৈদ্যুতিক মোটরের কার্যপ্রণালী তড়িৎ প্রবাহের ওপর চুম্বকের ক্রিয়ার ওপর ভিত্তি করে গড়ে উঠেছে এবং মনে রাখবে বৈদ্যুতিক মোটরে তড়িৎ শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়। বৈদ্যুতিক মোটরের আর্মেচারের ঘূর্ণন ফ্লেমিং এর বামহস্ত নিয়ম অনুসারে সংঘটিত হয় এবং একটা বৈদ্যুতিক মোটরের শক্তি বৃদ্ধি করার জন্য যে উপায়গুলো রয়েছে সেটা হচ্ছে আর্মেচারের মধ্যে দিয়ে
তড়িৎ প্রবাহ যদি বৃদ্ধি করা হয়, অর্থাৎ যে আর্মেচারটা রয়েছে, অর্থাৎ এই রকম ভাবে দেখতে পাবে যে একটা আর্মেচার থাকে, ঠিক আছে, চৌকো। তো এই আর্মেচারের ভেতর দিয়ে যদি তড়িৎ প্রবাহের মানটাকে বৃদ্ধি করা যায়, তাহলে পারে মোটরের শক্তি বৃদ্ধি পাবে। আর্মেচারের যদি কুণ্ডলী রয়েছে, সেই কুণ্ডলীতে তারের পাক সংখ্যা যদি বৃদ্ধি করা হয়, তাহলে পারে শক্তি বৃদ্ধি পাবে। এবং চুম্বক ক্ষেত্রের যদি শক্তি বৃদ্ধি করা হয়, এই যে সাইডে যে চুম্বক দেওয়া থাকে, সেই চুম্বকের যদি আমরা শক্তি বৃদ্ধি করে দিতে পারি, তাহলে পারেও কিন্তু কি হবে, ওই মোটরের ক্ষমতা বৃদ্ধি পাবে। এটা কিন্তু একদম স্টেটমেন্ট বেসিক যে কোশ্চেন আসে তার জন্য রেডি করে রাখো। নেক্সট আসছে আমাদের তড়িৎ চুম্বকীয় আবেশ। তড়িৎ চুম্বকীয় আবেশ কি বলছে, এটা যিনি আবিষ্কার করেন তার নাম হচ্ছে বিজ্ঞানী মাইকেল ফ্যারাডে। কি হচ্ছে, একটি পরিবাহীতে চুম্বক ক্ষেত্র পরিবর্তনের মাধ্যমে তড়িৎ প্রবাহ আবিষ্ট করার প্রক্রিয়াকেই তড়িৎ চুম্বকীয় আবেশ বলে। মনে করো এইটা একটা হচ্ছে পরিবাহী তারের কুণ্ডলী রয়েছে। এই কুণ্ডলীর কাছে যদি একটা ম্যাগনেটকে নিয়ে আসা হয়, তাহলে দেখা যাবে যে এই কুণ্ডলীটার মধ্যে তড়িৎ প্রবাহের সৃষ্টি হচ্ছে। তাই এই চুম্বক ক্ষেত্রকে যদি একটা তারের কুণ্ডলীর কাছে আনার ফলে তার মধ্যে যে তড়িৎ প্রবাহের সৃষ্টি হচ্ছে, এই তড়িৎটাকেই বলা হচ্ছে আবিষ্ট তড়িৎ বা ইনডিউস কারেন্ট। তো এই ইনডিউস এটাকে ইনডিউস কারেন্ট বলছে। এবার আমরা যদি চুম্বককে ওই রিং থেকে সরিয়ে নিয়ে যাই, সেক্ষেত্রেও তার মধ্যে একটা তড়িৎ প্রবাহের সৃষ্টি হয়। যদি চুম্বককে সামনের দিকে এগিয়ে আনা হয়, তার ফলে যে অভিমুখে তড়িৎ প্রবাহ হবে, চুম্বককে দূরে সরিয়ে নিয়ে গেলে তার বিপরীত অভিমুখে তড়িৎ প্রবাহের সৃষ্টি হবে। এবং এখানে আরো একটা কথা মনে রাখবে, সেটা হচ্ছে যে চুম্বককে যত রিং এর কাছে আনা হবে, তত কি হবে, তড়িৎ প্রবাহের মান বৃদ্ধি পাবে। তার কারণ দেখো, এই চুম্বকটা রিং এর কাছে থাকলে কি হচ্ছে, এই চুম্বক থেকে যে বল রেখাগুলো বেরোচ্ছে, বল রেখা কি একটু পরে আসছি, এই চুম্বক ক্ষেত্র থেকে যে বল রেখাগুলো বেরোচ্ছে সংখ্যায় বেশি এই রিংটার ভেতর দিয়ে প্রবেশ করছে, তার ফলে কি হবে, তড়িৎ প্রবাহ বেশি হবে। আর যত চুম্বক দূরে চলে যাবে, তত কি হচ্ছে, ওর মধ্যে দিয়ে কম সংখ্যক কি হচ্ছে, ওই চুম্বক বল রেখা পাস করছে। তার ফলে কি হবে, তার মধ্যে তড়িৎ প্রবাহের মানটা কমে যাবে। কখন মান বাড়বে, কখন মান কমবে, চুম্বক সামনে গেলে কি রকম প্রবাহ হবে, চুম্বক দূরে চলে গেলে কি ধরনের প্রবাহ হবে, এই বিষয়গুলো ক্লিয়ার। এবং এখানে আরো একটা বিষয় ক্লিয়ার করো, যে যখন এই রিংটাকে আমরা চুম্বকের সঙ্গে 90 ডিগ্রি করে রাখবো, অর্থাৎ এই অবস্থায় মনে করো কি এটা এদিকে আছে, এটা এইভাবে আছে, তাহলে এর মধ্যবর্তী কোণ কত, 90 ডিগ্রি, তখন সবচেয়ে বেশি পরিমাণ চুম্বক বল রেখা ওই কুণ্ডলীর ভিতর দিয়ে পাস করবে। কিন্তু আমরা যদি চুম্বকের সঙ্গে একদম সমতলে, অর্থাৎ এইভাবে রিংটাকে রাখি, তাহলে কি হবে, এই যে চুম্বক বল রেখাগুলো কি হচ্ছে, ওই রিং এর বাইরে দিয়ে পাস করছে। অর্থাৎ এই ক্ষেত্রে, এই সিচুয়েশনে, অর্থাৎ 180 ডিগ্রি করে যদি অ্যাঙ্গেল করে রাখা হয় চুম্বকের সঙ্গে ওই কুণ্ডলীটাকে, তাহলে পারে বল রেখা সব থেকে কম পরিমাণ ওর ভেতর দিয়ে পাস করবে। আর যদি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রাখা হয়, তাহলে সবচাইতে বেশি পরিমাণ বল রেখা ওর ভেতর দিয়ে পাস করবে। তাহলে বোঝা গেল তড়িৎ চুম্বকীয় আবেশ সম্বন্ধে বিষয়টা। নেক্সট আমরা চলে যাচ্ছি ফ্লেমিং এর ডান হস্ত নিয়ম। ফ্লেমিং এর ডান হস্ত নিয়ম বলছে, আবিষ্ট তড়িৎ প্রবাহের অভিমুখ নির্ণয় করার জন্য যে নিয়মটা কাজ করে, সেটাই হচ্ছে ফ্লেমিং এর ডান হস্ত নিয়ম। অর্থাৎ ফ্লেমিং এর ডান হস্ত নিয়মের ফলে এই যে আবিষ্ট তড়িৎ যেটা তৈরি হলো, সেই আবিষ্ট তড়িতের অভিমুখ নির্ণয় করা যাবে এই ফ্লেমিং এর ডান হস্ত নিয়মের মাধ্যমে। ডান হস্ত নিয়মে কি বলছে, তোমার ডান হাতের তর্জনী, মধ্যমা এবং বৃদ্ধাঙ্গুষ্ঠী একই জিনিস, এই তিনটেকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে প্রসারিত করো। তর্জনীটা যদি চুম্বক ক্ষেত্রের অভিমুখ নির্দেশ করে এবং বৃদ্ধাঙ্গুষ্ঠী যদি পরিবাহীর গতির অভিমুখ নির্দেশ করে, তাহলে মধ্যমা আবিষ্ট তড়িতের পরিমাণটা, তড়িতের অভিমুখটা নির্দেশ করবে। অর্থাৎ এক্ষেত্রে কি বললো, এক্ষেত্রে মনে করো যে তোমার মোবাইল স্ক্রিনের ডান দিক থেকে বাঁ দিকে চুম্বক ক্ষেত্রটা রয়েছে, ঠিক, এবং মোবাইল স্ক্রিনের ওপর থেকে নিচের দিকে তড়িৎ প্রবাহ হচ্ছে। তাহলে পারে ওই পরিবাহী তারটা কোন দিকে গতিশীল হবে, সেটা নির্দেশ করবে এই বুড়ো আঙুলটা কোন দিকে, ওপর দিকে রয়েছে, অর্থাৎ পরিবাহী তারটা তোমার দিকে এগিয়ে আসতে থাকবে, অর্থাৎ পরিবাহী তারটা মোবাইল স্ক্রিন থেকে ওপর দিকে উঠতে থাকবে। বা আমরা ঘুরিয়ে বলতে পারি যে, যদি তোমার মোবাইল স্ক্রিনের ডান দিক থেকে বাঁ দিকে যদি চুম্বক ক্ষেত্রটা কার্যকরী হয় এবং
তোমার বুড়ো আঙুল যে বরাবর রয়েছে সেই অবস্থায় রাখলে পারে ডান হাতটাকে যদি তুমি মোবাইল স্ক্রিনের সামনে রাখো, তাহলে বুড়ো আঙুলটা তোমার মুখের দিকে রয়েছে, অর্থাৎ মোবাইল স্ক্রিন থেকে তোমার মুখের দিকে যদি পরিবাহী তারটার মুভমেন্ট করানো হয়, তাহলে যে আবিষ্ট তড়িৎ উৎপন্ন হবে তার অভিমুখ হবে মোবাইল স্ক্রিনের ওপর থেকে নিচের দিকে। বিষয়টা আশা করছি ক্লিয়ার হয়েছে, কারণ এটা একটা 3D জিনিস, সরাসরি ছবি সামনে দেখিয়ে বোঝানো যায়। তো এই ভার্চুয়াল মাধ্যমে যেটুকু ভাবে বোঝানো সম্ভব সেভাবে আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম। তো এই সূত্রটা এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, এবং এটা আসছে কোথায় ইউজ করা হয়, সেটা হচ্ছে বৈদ্যুতিক জেনারেটর এই ফ্লেমিং এর ডান হস্ত নিয়ম এর উপর ভিত্তি করে কিন্তু কাজ করে। বোঝা গেল? তাহলে ফ্লেমিং এর ডান হস্ত নিয়ম কি কাজের জন্য ব্যবহার করা হয়, ফ্লেমিং এর বাম হস্ত নিয়ম কি কাজের জন্য ব্যবহার করা হয়, এবং কোন আঙুল কোনটার অভিমুখ নির্দেশ করে, বোঝা গেল? এবং এটার মাধ্যমে নীতির উপর ভিত্তি করে কি তৈরি করা হয়, ওটার উপর নীতির উপর ভিত্তি করে কি তৈরি করা হয়, এই বিষয়গুলো কিন্তু তোমাদের মনে রাখতে হবে। নেক্সট আমরা চলে যাচ্ছি চুম্বক বলরেখা। চুম্বক বলরেখা কি? অর্থাৎ চুম্বক বলরেখা হচ্ছে একটা চুম্বককে যদি রাখা হয়, তাহলে সেই চুম্বকটার চারপাশে কতটা অঞ্চলের মধ্যে তার ওই চুম্বকটার কার্যক্ষমতা বজায় থাকবে, অর্থাৎ কত দূরের মধ্যে একটা বস্তুকে রাখলে তাকে আকর্ষণ করতে পারবে, সেই অংশটাকে বলা হয় চুম্বক ক্ষেত্র। আর এই চুম্বক ক্ষেত্রকে নির্দেশ করার জন্য আমরা কতগুলি কাল্পনিক রেখা ওই চুম্বকের চারদিকে অঙ্কন করি, সেই রেখাগুলোকেই বলা হচ্ছে চুম্বক বল রেখা। তো এই চুম্বক বল রেখা সম্বন্ধে এইগুলোর বেশি জানার দরকার নেই। আমাদের যেটা পরীক্ষায় প্রশ্ন আসছে সেটা হচ্ছে চুম্বক বল রেখার ক্যারেক্টারিস্টিক বা বৈশিষ্ট্য থেকে। তো চুম্বক বলরেখার প্রথম বৈশিষ্ট্য বলছে চুম্বক বলরেখাগুলি বদ্ধ, অবিচ্ছিন্ন, বক্ররেখা। দেখো চুম্বক বলরেখাগুলো কি বদ্ধ, কোনোটাই মুক্ত নয়, পুরো গোল। এই যেগুলো এখানে বেরিয়েছে এগুলো ঘুরে এসে একদম দক্ষিণ মেরুতে আবার ঢুকছে। অবিচ্ছিন্ন, কোনো জায়গায় ভেঙে যাচ্ছে না, এবং প্রত্যেকটাই কিন্তু বক্ররেখা। চুম্বক বলরেখাগুলি বলছে চুম্বকের উত্তর মেরু থেকে নির্গত হয়ে দক্ষিণ মেরুতে শেষ হয়। দেখো উত্তর মেরু থেকে নির্গত হচ্ছে, দক্ষিণ মেরুতে এসে শেষ হচ্ছে, অর্থাৎ চুম্বকের বাইরে চুম্বক বলরেখাগুলো উত্তর মেরু থেকে বেরিয়ে দক্ষিণ মেরুতে এসে শেষ হচ্ছে। চুম্বকের ভিতরে চুম্বক বলরেখাগুলি দক্ষিণ মেরু থেকে উত্তর দিকে যায়। এবার চুম্বকের ভেতর যখন চলে আসছো তখন দেখতে পাচ্ছ সাউথ মেরু থেকে প্রত্যেকটা বলরেখা কোন দিকে যাচ্ছে, নর্থ মেরুর দিকে যাচ্ছে। এবং দুটো বলরেখাই কখনোই পরস্পরকে কেউ ছেদ করে না, অর্থাৎ এই যে চুম্বক বলরেখাগুলো এরা কখনো একে অপরকে ছেদ করে না। চুম্বক বলরেখার উপর অবস্থিত কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক, অর্থাৎ চুম্বক বলরেখার ওপর অবস্থিত যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক চুম্বক ক্ষেত্রের অভিমুখ নির্দেশ করবে। অর্থাৎ এইখান দিয়ে যদি আমরা একটা বলরেখা অঙ্কন করি, মানে একটা স্পর্শক অঙ্কন করি এই বিন্দুতে বলরেখার ওপর, তাহলে এই যে এটার অভিমুখ, অর্থাৎ এই স্পর্শকটা কি নির্দেশ করবে না, চুম্বক ক্ষেত্রের অভিমুখটাকে নির্দেশ করবে। এখানে লেখাটা পুরোপুরি আসেনি, পরে যেটুকু হবে যে চুম্বক বলরেখার ওপর অবস্থিত যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক সেটা কি হচ্ছে না ওই বিন্দুতে চুম্বক ক্ষেত্রের অভিমুখ নির্দেশ করে। এইটুকু কথা তোমরা একটু লিখে নাও। তো ক্লিয়ার, বোঝা গেল চুম্বক বলরেখা সম্বন্ধে। এরপর আমরা চলে যাচ্ছি সলিনয়েড, যেটার উপরও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ কিন্তু কোশ্চেন আসছে। তো এরকম একটা দেখতে পাচ্ছ তারের কুণ্ডলী, এইরকম একটা তারের কুণ্ডলী নেওয়া হয়, নিয়ে যদি তার দুই প্রান্তে বিভব প্রভেদ প্রয়োগ করে দেওয়া হয়, তাহলে পারে আমরা এই যে তারের কুণ্ডলীটা এটাকে আমরা বলবো সলিনয়েড। যেটা এখানে তোমরা দেখতে পাচ্ছ এই ছবিটার মধ্যে, যে এখানে দেখো একটা বিভব প্রভেদ প্রয়োগ করে দেওয়া হয়েছে এবং এই তারের কুণ্ডলীটার মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ শুরু হয়েছে। তো এই বিষয়টাকেই আমরা বলে থাকি সলিনয়েড। এবার এই সলিনয়েড আর একটা হচ্ছে বার ম্যাগনেট বা দণ্ডচুম্বককে তোমরা ইকুইভ্যালেন্টলি কম্পেয়ার করতে পারো। এই সলিনয়েডটার মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহের ফলে এর মধ্যে কি হবে, একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে। সেই ম্যাগনেটিক ফিল্ডে যে রেখাগুলো আমরা পাবো, সেই রেখাগুলো একটা বার চুম্বকে যেমন পাবো ঠিক সেই রকমের হবে। দেখো উত্তর মেরু থেকে দক্ষিণ মেরুর দিকে যাবে। এবার কথা হচ্ছে তোমরা বলবে এখানে কোনটা উত্তর মেরু কোনটা দক্ষিণ মেরু আমরা কি করে বুঝবো? তো দেখো এখানে যদি তড়িৎ প্রবাহ এরকম যখন বৃত্তাকার কোনো পরিবাহী থাকবে বা সলিনয়েডের ক্ষেত্রে যদি দেখো, তাহলে কি হচ্ছে, যখন ক্লকওয়াইজ ডিরেকশনে তড়িৎ প্রবাহ হবে, ক্লকওয়াইজ ডিরেকশনে যখন তড়িৎ প্রবাহ হবে তখন সেটা জানবে সাউথ
মেরু তৈরি হবে। আর যখন অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে তড়িৎ প্রবাহ হবে তখন সেখানে নর্থ মেরু তৈরি হবে। তাহলে আমরা যদি এই পাশ থেকে দেখি, এই পাশ থেকে যদি আমরা দেখি, ঠিক আছে, এই পাশ থেকে যদি আমরা দেখি, এই দিকে তাকাই, তাহলে আমরা দেখতে পাবো যে তড়িৎ প্রবাহ হচ্ছে সেটা কোন অভিমুখে হচ্ছে। তড়িৎ প্রবাহ তাহলে কোন অভিমুখে হচ্ছে? তাহলে দেখো তড়িৎ প্রবাহ হচ্ছে এইভাবে যাচ্ছে, এইভাবে আসছে, অর্থাৎ অ্যান্টি ক্লকওয়াইজ হচ্ছে। তাহলে এই মাথায় নর্থ মেরু তৈরি হবে। আর এই পাশ দিয়ে যদি আমরা দেখি, এই পাশ থেকে যদি আমরা দেখি, তাহলে আমরা কি দেখব যে তড়িৎ প্রবাহ কিভাবে হচ্ছে? দেখো এইভাবে হচ্ছে তড়িৎ প্রবাহ। আমি যে অ্যারো ডিরেকশন দিলাম, এই অ্যারো ডিরেকশনে তড়িৎ প্রবাহ হচ্ছে, তার মানে দেখো এটা একটা ক্লকওয়াইজ রোটেশনে চলছে। সেই কারণে এই মাথায় কি তৈরি হবে? একটা সাউথ পোল তৈরি হবে, আর এই মাথায় নর্থ পোল তৈরি হবে। এবার এর মধ্যে দিয়ে যে ফিল্ড রেখাগুলো বেরোচ্ছে, দেখো নর্থ পোল থেকে বেরিয়ে সাউথ পোলে যাচ্ছে, নর্থ পোল থেকে বেরিয়ে সাউথ পোলে যাচ্ছে, এবং এর ভেতরের রেখাগুলো সাউথ পোল থেকে নর্থ পোলে যাচ্ছে। এবং মনে রাখবে, একটা সলিনয়েডের ভেতরে যে সমস্ত বল রেখাগুলো যায় বা ম্যাগনেটিক ফিল্ড লাইনগুলো যায়, প্রত্যেকটা কিন্তু সমান্তরাল হয় এবং প্রত্যেকটা ইকুই ডিস্টেন্সে থাকে, যে কারণের জন্য এই সলিনয়েডের ভেতর কিন্তু প্রত্যেকটা বিন্দুতে চুম্বক ক্ষেত্রের মান কিন্তু সমান হয়। কখনোই পোলের দিকে বেশি নয়, মেরুর দিকে বেশি নয়, মাঝখানে কম, এরকম নয়, সব জায়গাতেই কিন্তু সলিনয়েডের ভিতর চুম্বক ক্ষেত্রের মান সমান হয়। এবং আরো একটা বিষয় তোমাদের বলে রাখি, যে একটা চুম্বক বলরেখার ক্ষেত্রে দেখো আগেরটাই ছিল, এই চুম্বক বলরেখার ক্ষেত্রে চুম্বকের মেরুতে সবচাইতে বেশি পরিমাণে ম্যাগনেটিক লাইন অবস্থান করে। তাই জন্য চুম্বকের ক্ষেত্রে কি হয়, প্রত্যেক মেরুতে কি হয়, তার আকর্ষণ ক্ষমতা বেশি হয়। কারণ দেখো মেরুতে চুম্বক বলরেখার ঘনত্ব বেশি, এই অংশে কি হচ্ছে, চুম্বক বলরেখার ঘনত্ব কম, সেই জন্য কি হয়, চুম্বকের মেরুতে কিন্তু আকর্ষণ ক্ষমতাটা বেশি হয়। আর সলিনয়েড থেকে যে বিষয়টা মনে রাখতে হবে সেটা হচ্ছে, একটা সলিনয়েডের চুম্বক ক্ষেত্রের, মানে সলিনয়েডের ভেতর তো চুম্বক ক্ষেত্র তৈরি হচ্ছে, তার শক্তি নির্ভর করবে কি বিষয়ের উপর, সেই বিষয়টা সম্বন্ধে আমাদের জানতে হবে যে কতগুলো বিষয়ের উপর সলিনয়েডের ভিতর যে চুম্বক ক্ষেত্র তৈরি হয় তার মান নির্দেশ করবে। এই ফর্মুলাটা মনে রাখতে হবে না, এই ফর্মুলাটা আমি লিখেছি, যে ফর্মুলাটার মাধ্যমে আমরা একটা সলিনয়েডের ভেতর কত পরিমাণ চুম্বক ক্ষেত্র তৈরি হতে পারে সেটার যে ফর্মুলা, সেটা হচ্ছে বি ইজ ইকাল টু মিউ এন আই বাই এল, যেখানে মিউ হচ্ছে পারমিজিবিলিটি অর্থাৎ তড়িৎ ভেদ্রতা, অর্থাৎ এটা বিভিন্ন ধাতুর প্রকৃতির উপর তার তড়িৎ ভেদ্রতা নির্ভর করে, অর্থাৎ কি ধাতু দিয়ে আমরা ওই তারটা নিয়েছি তার উপর ভিত্তি করে মিউ এর মানটা নির্ভর করবে। এই এন মানে হচ্ছে কতগুলো পাক ওর মধ্যে পেঁচানো হয়েছে তারের, সেই পাক সংখ্যাটাকে নির্দেশ করে এন। আই হচ্ছে ওর ভিতর দিয়ে তড়িৎ প্রবাহের মানটাকে নির্দেশ করে, আর এল হচ্ছে ওই যে তারটা নেওয়া হয়েছে সেই তারটার লেন্থ কতটা সেই মানটাকে নির্দেশ করে। এবার এই সলিনয়েডের ভিতর দিয়ে চুম্বক ক্ষেত্র শক্তি নির্ভর করে তারের পাক সংখ্যার উপর, অর্থাৎ তারের পাক সংখ্যা যদি আমরা বৃদ্ধি করি, আমরা দেখতে পাচ্ছি যে বি এর সঙ্গে প্রপোর্শনাল হচ্ছে এন, অর্থাৎ তারের পাক সংখ্যা বৃদ্ধি করলে আমরা বলতে পারবো ওই চুম্বক ক্ষেত্রের শক্তি বৃদ্ধি পাবে। আমরা দেখতে পাচ্ছি তড়িৎ প্রবাহ আই, এটাকে যদি বৃদ্ধি করি তাহলে শক্তি বৃদ্ধি পাবে। তারের দৈর্ঘ্য অর্থাৎ এল এর মান যদি বৃদ্ধি করা হয় তাহলে চুম্বক ক্ষেত্রে শক্তির মান কিন্তু হ্রাস পাবে, কারণ এল দেখো ডিভাইড আছে, অর্থাৎ ব্যস্তানুপাতিক সম্পর্ক আছে। এবং ধাতুর যদি তড়িৎ ভেদ্যতা বেশি হয় তাহলে পারে তার মধ্যে দিয়ে চুম্বক ক্ষেত্র কিন্তু বেশি হবে, সেই জন্য মিউ ধাতব পদার্থের প্রকৃতির উপরও কিন্তু নির্ভর করে। তাহলে এই চারটে বিষয়ের উপর কিন্তু একটা সলিনয়েডের ভিতর যে চুম্বক ক্ষেত্র তৈরি হচ্ছে তার মান এই চারটে বিষয়ের উপর নির্ভর করে, এবং তার যে ফর্মুলা বি ইজ ইকাল টু মিউ এন আই বাই এল। ক্লিয়ার এই পর্যন্ত? থিওরি এই পর্যন্তই থিওরি, এই থিওরিগুলো মুখস্থ করে নিতে পারলেই তোমাদের কাজ হয়ে যাবে। এবার আমরা কতগুলো প্রবলেম দেখে নিই। দেখো বলছে চুম্বক বলরেখা সম্পর্কে নিম্নলিখিত বাক্যগুলি থেকে ভুল বাক্যটি নির্বাচন করো বা নির্ণয় করো। বলছে একটি বিন্দুতে চুম্বক ক্ষেত্রের দিক একটি চুম্বক কম্পাসের কাঁটার উত্তর মেরু যেদিকে থাকে সেই দিক নির্দেশিত হচ্ছে বলে ধরা হয়। তাহলে একটা চুম্বকের উত্তর মেরুর কাছে যদি আমরা একটা কম্পাসকে নিয়ে আসি, তাহলে কম্পাসটা এইভাবে অবস্থান করবে, অর্থাৎ উত্তর মেরুর দিকে কি হবে, ওই কম্পাসের সাউথ পোল থাকবে, আর নর্থ পোলটা থাকবে কোন দিকে, বাইরের দিকে। তাহলে একটা এই চুম্বক বলরেখার উপর যখন আমরা একটা কম্পাসকে রাখবো, দেখবো কম্পাসের উত্তর মেরুটা ওই যে বলরেখার যে অভিমুখে এগিয়ে যাচ্ছে সেই দিকটা নির্দেশ করে, তার মানে এই বাক্যটা সঠিক।
চুম্বক ক্ষেত্রের আপেক্ষিক শক্তি বল রেখাগুলি কত কাছাকাছি অবস্থান করছে তার দ্বারা দেখানো হয়। অর্থাৎ এই যে মেরুর দিকে দেখো, এই মেরুর দিকে কি হচ্ছে, বল রেখাগুলোর ঘনত্ব বেশি, তাই চুম্বকের মেরুতে আকর্ষণ ক্ষমতাটাও বেশি হয়। তাই জন্য সেটাই বলছে যে বল রেখাগুলো কত কাছাকাছি অবস্থান করছে তার দ্বারা দেখানো যায় চুম্বকটির আপেক্ষিক শক্তিকে। ঠিক কথা বলছে। যদি চুম্বক বল রেখাগুলি সমান্তরাল এবং সমান দূরত্বে অবস্থান করে তা নির্দেশ করে চুম্বক ক্ষেত্রের শক্তি শূন্য। একদমই না। তার কারণ এই যে চুম্বক ক্ষেত্রের ভিতরে যে রেখাগুলো কি সমান্তরাল অবস্থান করছে, সমান দূরত্বে অবস্থান করছে, তার মানে কি চুম্বক ক্ষেত্র কি চুম্বকের মাঝখানে কি কোনো চুম্বকের আকর্ষণ ক্ষমতা নেই? অবশ্যই রয়েছে। চুম্বকের এই মাঝখানে যে ক্ষমতাটা সেটা হচ্ছে সব জায়গাতেই সমান হয়, কিন্তু শূন্য হয় না। তাই জন্য এই বাক্যটা ভুল। এবং চুম্বক বলরেখাগুলি সাধারণত বদ্ধ বক্ররেখা হয়, সেটা আমরা দেখতেই পাচ্ছি যে চুম্বক বলরেখাগুলো সব কিন্তু বদ্ধ বক্ররেখা। তাই এই জন্যে এইখানে ভুল যে বাক্যটা নির্ণয় করতে বলেছে সেটা হচ্ছে অপশন সি। ক্লিয়ার? নেক্সট কোশ্চেনে চলে যাব। নেক্সট কোশ্চেন বলছে, যদি নিম্নের বর্তনীতে তড়িৎ প্রবাহ বন্ধ করে দেওয়া হয় এবং চুম্বক ক্ষেত্রের রেখাগুলি অনুভূমিক সমতল এ বি সি ডির ওপর আঁকা হয় তবে রেখাগুলি কিরকম হবে? তাহলে একটা পরিবাহী তারের ভিতর দিয়ে যখন তড়িৎ প্রবাহ যায়, সেই তড়িৎ প্রবাহ গেলে তার চারদিকে যে চুম্বক ক্ষেত্র তৈরি হয় সেটা কি হয়, ওই তারটাকে কেন্দ্র করে তার চারদিকে সমকেন্দ্রিক বৃত্তাকারে কি হয়, চুম্বক ক্ষেত্রগুলো তৈরি হয়। কিন্তু যদি তারের ভিতর দিয়ে তড়িৎ প্রবাহ না হয় তাহলে সেক্ষেত্রে কি হবে, তড়িৎ প্রবাহ না হলে তার ভেতর কিন্তু চুম্বক ক্ষেত্র তৈরি হবে না, চুম্বক ক্ষেত্র না হলে চুম্বক বলরেখাও কিন্তু তৈরি হবে না। তা আমাদের এখানে যে কেসটা দিয়েছে এই কেসে কিন্তু কোনো, যেহেতু সুইচ অফ করে দেওয়া হয়েছে তাই এর ভেতর যেহেতু চুম্বক প্রবাহ হবে না, তার ফলে কি হবে, এই তড়িৎ পরিবাহী তারের চারদিকে যে এককেন্দ্রিক বৃত্তাকারের যে চুম্বক বল রেখা তৈরি হয় সেগুলো তৈরি হবে না। তাহলে কি হবে, সেখানে যে বল রেখাটা পাবো সেটা হচ্ছে পৃথিবীর ম্যাগনেটিক ফিল্ডের জন্য বল রেখা, অর্থাৎ পৃথিবীর ম্যাগনেটিক ফিল্ডের জন্য যে বল রেখাগুলো পাওয়া যায় সেগুলো কি হয়, পরস্পর সমান্তরাল সরল রেখা। তাই এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন সি, সমান্তরাল সরল রেখা। নেক্সট আমরা চলে যাচ্ছি পরের কোশ্চেন। বলছে নিম্নলিখিত বৃত্তাকার লুপটি কাগজের সমতলের সঙ্গে লম্বভাবে অবস্থান করছে। অর্থাৎ তোমার মোবাইল স্ক্রিনের সাপেক্ষে এই যে রিংটা সেটা কি হচ্ছে, মোবাইলের চারদিকে রয়েছে বলে লম্বভাবে অবস্থান করছে বলে ধরে নাও। এবার সমগ্র বর্তনীটির বিদ্যুৎ প্রবাহ চালু করা হলে বিন্দু এ এবং বি তারা কোথায় রয়েছে, কাগজের সমতলে অবস্থান করছে। অর্থাৎ তোমার মোবাইল স্ক্রিন বরাবর এ এবং বি রয়েছে, আর রিংটা রয়েছে, মনে করো তোমার মোবাইল স্ক্রিনকে জড়িয়ে রয়েছে হচ্ছে রিংটা। এবি থেকে ওই লুপের বিদ্যুৎ প্রবাহকে যদি দেখা হয় তাহলে যথাক্রমে ঘড়ির কাঁটার বিপরীতে এবং ঘড়ির কাঁটার দিকে লক্ষ্য করা যায়। অর্থাৎ এ বিন্দু থেকে যখন আমরা দেখছি তখন দেখছি ঘড়ির কাঁটার বিপরীত দিকে তড়িৎ প্রবাহ হচ্ছে। তাহলে ঘড়ির কাঁটার বিপরীত দিকে তড়িৎ প্রবাহ হলে সেখানে কোন মেরু সৃষ্টি হয়, সেখানে নর্থ পোল সৃষ্টি হবে। আর ঘড়ির কাঁটার দিকে কোথা থেকে লক্ষ্য করা যাচ্ছে, বি থেকে দেখলে আমরা দেখছি সেটা ঘড়ির কাঁটার দিকে ঘুরছে, অর্থাৎ এই দিকটার থেকে দেখলে পারে এই পাশটায় সাউথ পোল তৈরি হচ্ছে। এবার বলছে যদি চুম্বক ক্ষেত্র রেখাগুলি বি থেকে এ পর্যন্ত নির্দেশ করে, অর্থাৎ চুম্বক ক্ষেত্র রেখাগুলি যদি বি থেকে এর দিকে যায়, এইভাবে চুম্বক ক্ষেত্র রেখাগুলি যদি পাস করে তবে চুম্বকের উত্তর মেরু কোন দিকে থাকবে। তাহলে চুম্বকের উত্তর মেরুটা কোন দিকে থাকবে সেটা বলে ফেলো। চুম্বকের উত্তর মেরু কোন দিকে থাকবে, এর দিকে থাকবে, কারণ এর দিকে কি হয়েছে, আমরা দেখলাম যে ঘড়ির কাঁটার বিপরীত দিকে সার্কেল করছে, ঘুরছে, তার মানে সেদিকে নর্থ পোল তৈরি হয়েছে। আর নর্থ পোল তৈরি হলে পারে কি হবে, চুম্বকের উত্তর মেরু কোন দিকে থাকবে, এ বিন্দুর দিকে থাকবে, কারণ ওদিকেই নর্থ পোল তৈরি হয়েছে। বোঝা গেল? নেক্সট আমরা চলে যাচ্ছি পরের কোশ্চেনে। বলছে একটি দীর্ঘ সোজা সলিনয়েডের মধ্যে বিদ্যুৎ প্রবাহের জন্য দুই প্রান্তে যথাক্রমে উত্তর এবং দক্ষিণ মেরু তৈরি হয়। নিম্নলিখিত বাক্যগুলির মধ্যে কোনটি ভুল? বলছে একটা দীর্ঘ সোজা সলিনয়েড ছবিতে দেখতে পাচ্ছ রয়েছে, তার মধ্যে বিদ্যুৎ প্রবাহের ফলে দুই প্রান্তে উত্তর মেরু এবং দক্ষিণ মেরু তৈরি হয়েছে। কোন মেরু কিভাবে হয় সেটাও তোমাদের বলে দিয়েছি। ঠিক আছে, এবার বলেছে যেটা, সেটা কি বলেছে, যে নিম্নলিখিত বাক্যগুলির মধ্যে থেকে কোনটি ভুল আছে সেটা আমাদের নির্ণয় করতে হবে। ঠিক আছে, বলছে সলিনয়েডের ভিতরের ক্ষেত্রে রেখাগুলি সরল রেখা আকারে থাকে এবং যা নির্দেশ করে সলিনয়েডের ভিতরে সমস্ত বিন্দুতে চুম্বক ক্ষেত্র একই হয়।
এই কথাটা ঠিক, কারণ থিওরি পড়ানোর সময় বলে দিয়েছি। সলিনয়েডের ভিতর শক্তিশালী চুম্বক ক্ষেত্র তৈরি করার জন্য কাঁচা লোহার মতন চুম্বকীয় পদার্থ কুণ্ডলীর ভিতর রাখতে হবে, একদম ঠিক কথা, কারণ কাঁচা লোহা খুব ভালো ম্যাগনেটাইজ হয়। সলিনয়েডের সাথে যুক্ত চুম্বক ক্ষেত্রের রেখাগুলির গঠন একটি দণ্ড চুম্বকের ক্ষেত্রে গঠিত চুম্বক ক্ষেত্রের রেখাগুলির গঠনের সঙ্গে আলাদা হয় না, এটা নয়, ভুল। কারণ সলিনয়েডের ক্ষেত্রে যে চুম্বক ক্ষেত্র রেখাগুলো পাওয়া যায় আর একটা বার ম্যাগনেটের ক্ষেত্রে যে চুম্বক বল রেখাগুলো পাওয়া যায় সেগুলো একই ধরনের গঠন বিশিষ্ট হয়। সলিনয়েডের ভিতর তড়িৎ প্রবাহের অভিমুখ পরিবর্তনের মাধ্যমে উত্তর মেরু এবং দক্ষিণ মেরুকে পরিবর্তন করা যায়, এটাও ঠিক কথা বললো। তাহলে ভুল বাক্য যেটা আমাদের বের করতে হবে সেটা অপশন সি ভুল। নেক্সট আসছে, নিচের চিত্রে বাম দিক থেকে ডান দিকে সমান চুম্বক ক্ষেত্র অবস্থান করছে, ওই চুম্বক ক্ষেত্রের মধ্যে চিত্রে যেমন ভাবে দেখানো হয়েছে সেইভাবে ইলেকট্রন এবং প্রোটন চলাচল করছে। ইলেকট্রন এবং প্রোটন অনুভব করছে, কি অনুভব করবে মানে ইলেকট্রন এবং প্রোটন যে বলটা অনুভব করবে তার দিকটা নির্দেশ করতে বলেছে। তাহলে তড়িৎ প্রবাহের ফলে যে বলের উদ্ভব হয় সেটা আমরা কোন সূত্রের সাহায্যে পরিমাপ করি? ফ্লেমিং লেফট হ্যান্ড রুলস। তাহলে ফ্লেমিং এর লেফট হ্যান্ড রুলটাকে যদি এখানে অ্যাপ্লাই করতে হয় তাহলে প্রথমে আমাকে বলো যে তড়িৎ প্রবাহ কোন দিকে হচ্ছে। এখানে যে ছবিটা আছে ছবিটা দেখে বলো তড়িৎ প্রবাহ কোন দিকে হচ্ছে। আমরা জানি ইলেকট্রন প্রবাহ যেদিকে হয় তার বিপরীত দিকে তড়িৎ প্রবাহ হয়, অর্থাৎ এখানে ইলেকট্রন যেদিকে প্রবাহিত হচ্ছে তড়িৎ প্রবাহ কি হচ্ছে তার বিপরীত দিকে হচ্ছে, অর্থাৎ প্রোটন যেদিকে প্রবাহিত হচ্ছে সেই দিকেই তড়িৎ প্রবাহ হচ্ছে। এবার বলেছে চুম্বক ক্ষেত্রটা নির্দেশ করছে কোনটা, যে হরাইজেন্টাল যে লাইনগুলো দিয়েছে সেইগুলো হচ্ছে চুম্বক ক্ষেত্র নির্দেশ করছে। অর্থাৎ হরাইজেন্টাল লাইনটাকে তুমি কিসের সঙ্গে নেবে? হরাইজেন্টাল লাইনটাকে আমাদের নিতে হবে যে আমাদের তর্জনী বরাবর, অর্থাৎ বাঁ হাতের তর্জনীটাকে মোবাইল স্ক্রিনের বাঁ দিক থেকে ডান দিক বরাবর তুমি রাখলে। এবার তড়িৎ প্রবাহ কোন দিকে হচ্ছে? আমরা প্রোটন যে অভিমুখে রয়েছে সেই অভিমুখে, অর্থাৎ মোবাইল স্ক্রিনের নিচে থেকে ওপর দিকে কি হচ্ছে? প্রোটন প্রবাহটা হচ্ছে। তাহলে এবার দেখো তোমার বুড়ো আঙুলটা কোন দিকে রয়েছে? বুড়ো আঙুলটা রয়েছে দেখো তোমার দিক থেকে মোবাইল স্ক্রিনের দিকে, অর্থাৎ তুমি যদি সামনের দিকে নিয়ে যাও তাহলে তোমার যদি সামনে কাগজ থাকে তাহলে কাগজের নিচের দিকে আমরা বলতে পারি, তাই তো? মোবাইল স্ক্রিনের দিকে মানে কি? মোবাইল স্ক্রিন থেকে তার ভেতরের দিকে হচ্ছে বলটা প্রযুক্ত হচ্ছে, তার মানে কাগজের সমতল থেকে নিচের দিকে বল অনুভূত হবে, অর্থাৎ ইলেকট্রন এবং প্রোটন উভয় কি হবে? কাগজের সমতল থেকে তার নিচের দিকে বল অনুভব করবে। এবং তোমাদের ইনফরমেশন দিয়ে রাখি এই কোশ্চেনটা কিন্তু পরীক্ষায় জিজ্ঞাসা করা হয়ে গেছে, তো আবার কোনো শিফটে জিজ্ঞাসা করতে পারে, তাই জন্য এটার ক্ষেত্রে আমাদের লেফট হ্যান্ড রুলটাকে মনে রাখতে হবে। আমি যেটুকু ভাবে পারলাম বুঝিয়ে দিলাম, এক্ষেত্রে উত্তরটা হবে অপশন এ, উভয় কাগজের সমতল থেকে নিচের দিকে বল অনুভব করবে, অর্থাৎ ওপরের দিকে নয় নিচের দিকে। নেক্সট, বাণিজ্যিক বৈদ্যুতিক মোটরে ড্যাশ ব্যবহার করা হয় না। তাহলে বাণিজ্যিক ভাবে যে বৈদ্যুতিক মোটর তৈরি করা হয় সেখানে কোনটি ব্যবহার করা হয় না? বলছে আর্মেচার ঘোরানোর জন্য তড়িৎ চুম্বক অবশ্যই ব্যবহার করা হয়। তড়িৎবাহী কুণ্ডলীর পরিবাহীর পাক সংখ্যা কার্যকরভাবে বেশি করা হয়, ঠিক কথা বলছে। আর্মেচার ঘোরার জন্য একটি স্থায়ী চুম্বক ব্যবহার করা হয়, এইটা করা হয় না। আর একটি কাঁচা লোহার তৈরি ছাঁচের উপর কুণ্ডলীটি তৈরি করা হয়, এটা ঠিক কথা বলছে। তাহলে যেটা করা হয় না সেটা আর্মেচারকে ঘোরানোর জন্য স্থায়ী চুম্বক ব্যবহার করা হয় না, ইলেকট্রোম্যাগনেট ব্যবহার করা হয়। নেক্সট, ভুল বাক্যটি নির্দেশ করো। বলছে ফ্লেমিং এর ডানহস্ত নিয়মের মাধ্যমে আবেশিত প্রবাহের দিক জানা যায়, অর্থাৎ আবেশিত তড়িৎ প্রবাহের দিক আমরা ফ্লেমিং এর ডানহস্ত নিয়মের সাহায্যে জানতে পারি, একদম ঠিক কথা বলেছে। ডান হাতের বৃদ্ধাঙ্গুষ্ঠী নিয়মের মাধ্যমে তড়িৎবাহী পরিবাহীর চুম্বক ক্ষেত্রের দিক নির্দেশ করা যায়, একদম ঠিক কথা বলেছে। ডিসি এবং এসি প্রবাহের মধ্যে প্রধান পার্থক্য যথাক্রমে বিদ্যুৎ প্রবাহের একটি নির্দিষ্ট দিকে হয়। ডিসি এবং এসি প্রবাহের মধ্যে প্রধান পার্থক্য হলো কি, যে ডিসি প্রবাহের ক্ষেত্রে বিদ্যুৎ প্রবাহ একটা নির্দিষ্ট দিকে হয়, আর এসির ক্ষেত্রে প্রতি মুহূর্তে প্রবাহ পরিবর্তিত হয়, অর্থাৎ এসি মানে অল্টারনেটিং কারেন্ট। এটাও ঠিক কথা বললো, অর্থাৎ তিনটেই ঠিক কথা বলেছে। তাহলে আমাদের অপশন ডি অবশ্যই ভুল হতে হবে। কি বলছে? ভারতবর্ষে এসি প্রবাহের অভিমুখ পরিবর্তিত হয় প্রতি 1/50 সেকেন্ডে। তো এই জিনিসটা এখানে ভুল বলে দিল। কেন ভুল আমি বলছি, তার কারণ আমাদের যে ইলেকট্রিসিটি ব্যবহার করি ইন্ডিয়াতে এসি কারেন্ট, তার যে ফ্রিকোয়েন্সি সেটা হচ্ছে কত? সেটা হচ্ছে 50 হার্টজ।
অর্থাৎ 50 হার্জ হওয়ার অর্থ হচ্ছে সেটা এক সেকেন্ডে 50 বার তার কি হচ্ছে 50 বার আবর্তন হচ্ছে। হার্জ মানে এক সেকেন্ডে 50 বার আবর্তন হচ্ছে। এবার একবার আবর্তনের জন্য কি হচ্ছে দুবার অভিমুখ পরিবর্তন হচ্ছে। অর্থাৎ এসি কারেন্টকে আমরা এইভাবে রিপ্রেজেন্ট করি। অর্থাৎ এখানে দেখো এইখান থেকে শুরু করে এখানে গেলে তো একটা পূর্ণ কম্পন সম্পন্ন হচ্ছে। এই পূর্ণ কম্পনের মধ্যে কি হচ্ছে এখানে একবার দেখো অভিমুখ উপর দিকে ছিল, এখানে অভিমুখ নিচের দিকে হয়েছে। অর্থাৎ একবার তার কম্পন সম্পন্ন করার জন্য দুবার অভিমুখ বদলাতে হচ্ছে। তাহলে 50টা কম্পনের জন্য তার কবার অভিমুখ বদলাতে হচ্ছে? 100 বার অভিমুখ বদলাতে হচ্ছে। তাহলে একবার অভিমুখ বদলানোর জন্য তার কত সময় লাগছে? 1/100 সেকেন্ড। তাই জন্য এক্ষেত্রে কি হয়ে যাবে এসি প্রবাহের অভিমুখ পরিবর্তিত হয় প্রতি 1/100 সেকেন্ডে। বোঝা গেল? এই জন্য অপশন ডি হয়ে যাচ্ছে আমাদের ভুল উত্তর। নেক্সট কোশ্চেন, নিচের চিত্রে কাগজের সমতলে অনুভূমিকভাবে রাখা একটি পরিবাহী তারের ভেতর দিয়ে পূর্ব থেকে পশ্চিম দিকে প্রবাহ হচ্ছে। কোনো একটি নির্দিষ্ট বিন্দুতে উত্তর থেকে দক্ষিণে চুম্বক ক্ষেত্রের অভিমুখ কি হবে সেটা নির্ণয় করো। বলেছে কি যে একটা তারের ভিতর দিয়ে কাগজের অনুভূমিক ভাবে, আমি কাগজের অনুভূমিকটাকে ভাবছি, তোমার মোবাইল স্ক্রিনটাকে ধরো। তোমার মোবাইল স্ক্রিনের বাঁ দিক থেকে ডান দিকটাকে ধরে নাও পূর্ব দিক, আর বাঁ দিকটাকে ধরে নাও হচ্ছে পশ্চিম দিক। এবার ডান দিক থেকে বাঁ দিকে কি হচ্ছে তড়িৎ প্রবাহ হচ্ছে। আমরা লেফট হ্যান্ড থাম্ব রুল অনুযায়ী কি পড়েছি যে আমাদের হাতের বুড়ো আঙুলটা ডান হাতের সেটাকে তড়িৎ প্রবাহের অভিমুখে রাখতে হবে। অর্থাৎ তোমার হাতটাকে ছবিতে ঠিক যেভাবে রাখা হয়েছে ওইভাবে মোবাইল স্ক্রিনের সামনে রাখো। রেখে এবার হাতের বুড়ো আঙুল বাদে অন্য আঙুলগুলোর দিকে লক্ষ্য করো, দেখো সেই আঙুলগুলো কিভাবে এসছে। সেই আঙুলগুলো দেখো কি হয়েছে, তোমার যে অভিমুখে এসছে সেই অভিমুখে কি হচ্ছে চুম্বক ক্ষেত্রের অভিমুখ নির্দেশ করছে। এবার আমরা দেখছি কি যদি মোবাইল স্ক্রিনের ডান দিকটা যদি পূর্ব দিক হয় আর বাঁ দিকটা যদি পশ্চিম দিক হয়, তাহলে মোবাইল স্ক্রিনের ওপর দিকটা হচ্ছে উত্তর দিক হবে আর নিচের দিকটা দক্ষিণ দিক হবে। তাহলে আমাদের বলেছে উত্তর থেকে দক্ষিণে চুম্বক ক্ষেত্রের অভিমুখ কি হবে, তাহলে ওপর থেকে নিচের দিকে যে আসছে অর্থাৎ উত্তর থেকে দক্ষিণে কোন দিকটা দিয়ে আসছে চুম্বক ক্ষেত্রের অভিমুখটা উত্তর থেকে দক্ষিণে কোথায় আসছে তারের দেখো নিচে দিয়ে। অর্থাৎ তোমার যে কোনো একটা আঙুলের দিকে তাকাও, সেই আঙুলের যে অভিমুখটা আঙুলের যে মাথাটা সেটা কি হচ্ছে চুম্বক ক্ষেত্রের অভিমুখের দিকটা নির্দেশ করছে। তাহলে তোমার হাতের যদি মোবাইল স্ক্রিনের ওপর দিকটা উত্তর আর নিচের দিকটা দক্ষিণ হয়, তাহলে দেখো ওই চুম্বক ক্ষেত্রের অভিমুখ উত্তর থেকে দক্ষিণ নির্দেশ যে দিকটাই হচ্ছে সেই জায়গাটা কোথায় তারের নিচে। তারের ওপর দিকে দেখো সেটা কি হয়েছে দক্ষিণ থেকে উত্তর দিকে নির্দেশ করছে। তাহলে উত্তর থেকে দক্ষিণ নির্দেশ করছে কোথায় তারের নিচে, তাই সরাসরি তারের নিচে এইটা হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী কোশ্চেন। বলছে একটি দীর্ঘ তড়িৎবাহী সোজা সলিনয়েডের ভিতর চুম্বক ক্ষেত্রের শক্তি কিরূপ হবে। তাহলে একটা দীর্ঘ তড়িৎবাহী সোজা সলিনয়েডের ভিতর চুম্বক ক্ষেত্রের শক্তি হবে কি হবে, ভেতরের সমস্ত বিন্দুতেই চুম্বক ক্ষেত্রের শক্তি কি হবে সমান হবে। কারণ ভেতর দিয়ে যে রেখাগুলো পাস করেছে প্রত্যেকটা সমান্তরাল এবং ইকুইডিস্টেন্স, তাই সমস্ত বিন্দুতেই চুম্বক ক্ষেত্রের শক্তি সমান হবে। নেক্সট কোশ্চেন বলছে এসি জেনারেটরকে ডিসি জেনারেটরে রূপান্তরিত করা যায় কিভাবে, যেটার উপর ভিত্তি করে অনেক কোশ্চেন এসেছে। কমিউটেটর, যেটা এসি জেনারেটর ডিসি জেনারেটর ব্যবহার করা হয় এবং বৈদ্যুতিক মোটরেও কিন্তু এই কমিউটেটর ব্যবহার করা হয়। কমিউটেটরের মূল কাজ হচ্ছে কি না তড়িৎ প্রবাহের অভিমুখটাকে অপরিবর্তিত রাখা কাজটা করে। এবার এসি জেনারেটরের মধ্যে যদি আমরা একটা স্প্লিট রিং ধরনের কমিউটেটর ব্যবহার করি, কমিউটেটর দু ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে এরকম গোল হয় আর একটা হয় এরকম স্প্লিট রিং হয়, অর্থাৎ গোলটা মাঝখান দিয়ে কাটা। যখন এইভাবে থাকে তখন সেটা কি হয় এসি জেনারেটর হয়, আর যখন স্প্লিট রিং হয় তখন সেটা হয়ে যায় ডিসি জেনারেটর। কারণ এটার মাধ্যমে কি হয় ওই যে তড়িৎ প্রবাহের অভিমুখ পরিবর্তিত হয় না, কারণ ডিরেক্ট কারেন্টের অভিমুখ পরিবর্তিত হয় না, এসি কারেন্টে কি হয় অভিমুখ প্রতি মুহূর্তে পরিবর্তিত হয়। তাই স্প্লিট রিং ধরনের কমিউটেটর যদি ব্যবহার করি তাহলে পারে কি না সেটা আমাদের ডিসি জেনারেটরে পরিণত হয়ে যাবে। নেক্সট কোশ্চেন বলছে শর্ট সার্কিট বা ওভারলোডিং থেকে বাড়ির যন্ত্রপাতিকে রক্ষা করার জন্য
ব্যবহৃত সবচেয়ে গুরুত্বপূর্ণ নিরাপদ পদ্ধতি কোনটা? তাহলে এক্ষেত্রে আমরা ফিউজ তার ব্যবহার করব, কারণ ফিউজ তার এমন একটা জিনিসের তৈরি করা হয় যে ধাতু থেকে কি তৈরি করতে হয়, যাতে তাপ বাড়লে পারে তার গলনাঙ্ক কম হয়, যাতে বেশি তাপ বেড়ে গেলে পারে সেই তারটা সহজে পুড়ে যায়। আমাদের এখানে হিটিং এফেক্টটা কাজ করে I²RT, অর্থাৎ এই কি হয়, যখন প্রচুর পরিমাণে তড়িৎ প্রবাহ বেড়ে যাবে অর্থাৎ ওভারলোডিং চলবে, তখন কি হবে, আই মান বেড়ে যাবে, আয়ের মান বেশি বেড়ে গেলে কি হবে, তাপ উৎপন্ন হবে, তাপ উৎপন্ন হলে পরে কি হবে, ফিউজ তারটা গলনাঙ্ক কম হওয়ার জন্য সেটা সহজে পুড়ে যাবে, তার ফলে তড়িৎ প্রবাহ বিচ্ছিন্ন হবে, আমাদের যে হোম অ্যাপ্লিকেন্স যেগুলো রয়েছে সেগুলো সুরক্ষিত থাকবে, এই জন্য আমরা ফিউজ তার ব্যবহার করি। নেক্সট বলছে, একটি কুণ্ডলীর ভিতর আবেশিত তড়িৎ প্রবাহ সৃষ্টি হয় যখন একটি চুম্বক ওই কুণ্ডলীর ভিতর প্রবেশ করানো হয়। এই আবেশিত প্রবাহের মান নির্ভর করে না কিসের ওপর? তাহলে আবেশিত প্রবাহের মান নির্ভর করবে না যে বিষয়টার ওপর, সেটা হচ্ছে কুণ্ডলীর তারের পাক সংখ্যা, অর্থাৎ কুণ্ডলীর তারের পাক সংখ্যার উপর ওই আবেশিত তড়িতের মান নির্ভর করবে না, চুম্বকের গতিশক্তির গতিবেগের উপর নির্ভর করবে, অর্থাৎ চুম্বক কত দ্রুত সামনের দিকে এগিয়ে আসছে তার উপর নির্ভর করবে, চুম্বকটার ক্ষমতা কত, ক্ষমতা যত বেশি হবে বল রেখা তত বেশি হবে, বল রেখা যত বেশি হবে তড়িৎ প্রবাহের মানটা তত বাড়বে, এবং কুণ্ডলীর তারের রোধাঙ্ক অর্থাৎ তারের রোধ যত কম হবে তত তার ভিতর দিয়ে ভালো তড়িৎ প্রবাহ তৈরি হবে, অর্থাৎ আবেশিত প্রবাহের মান বেশি হবে, কিন্তু কুণ্ডলীতে কতগুলো তার রয়েছে তার উপর কিন্তু সেটা নির্ভর করবে না। নেক্সট কোশ্চেন, একটি সমান চুম্বক ক্ষেত্রের সঙ্গে লম্বভাবে একটি তড়িৎবাহী তারকে রাখা হলে ওই তারের ওপর প্রযুক্ত বল কত হবে? তার মানে বলছে একটা চুম্বক ক্ষেত্র এই বরাবর কাজ করছে আর এর সঙ্গে লম্বভাবে রয়েছে একটা তড়িৎবাহী তার, তাহলে এই তারটা কত পরিমাণ বল অনুভব করবে সেটা হচ্ছে নির্ণয় করব আমরা কিভাবে, এটা বলে দিয়েছে আমাদের ক্ষেত্রে 90 ডিগ্রি। তো এটার যে সূত্রটা, এটা যদি আমাদের তড়িৎ প্রবাহের যে চুম্বক ক্ষেত্রের অভিমুখ নির্দেশ করে, আর এইটা হচ্ছে প্রবাহী তার যেটার ভিতর দিয়ে আই পরিমাণ তড়িৎ প্রবাহ হচ্ছে সেটার অভিমুখ হয়, এবং এদের মধ্যবর্তী কোণ যদি থিটা হয়, তাহলে ওই আই তারটা যে পরিমাণ বল অনুভব করবে তার মান F = বিল BIL বিল সাইন থিটা হয়ে যায় তার মান। এবার আমাদের এখানে বলে দিয়েছে পরস্পরকে কিভাবে লম্বভাবে রাখবো, তার মানে বলেছে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রাখতে হবে। এবার থিটার মান কত বলে দিয়েছে 90 ডিগ্রি, সাইন থিটার মান কত, সাইন থিটার মান হচ্ছে আমাদের সাইন 90 ডিগ্রি, সাইন 90 ডিগ্রির মান কত হয়ে যায় 1 হয়ে যায়, অর্থাৎ F = কি হয়ে যাবে, সেটা হবে BIL। তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, F = বিল। এটাই হচ্ছে ওই তড়িৎ প্রবাহের মানটা নির্দেশ করবে, মানে তড়িৎ প্রবাহের ফলে কত পরিমাণ বল উৎপন্ন হচ্ছে সেই মানটা নির্দেশ করবে, এটা কিন্তু পরীক্ষায় আসতে পারে, খুব ইম্পর্টেন্ট। নেক্সট, ফ্লেমিং এর বামহস্ত নিয়ম ব্যবহৃত হয়, তাহলে ফ্লেমিং এর বামহস্ত নিয়ম ব্যবহার করা হয় বৈদ্যুতিক মোটরে, আর জেনারেটরে ব্যবহার করা হয় ফ্লেমিং এর ডানহস্ত নিয়ম। নেক্সট, একটি সোজা তড়িৎ পরিবাহী তারের ভিতর দিয়ে তড়িৎ প্রবাহের ফলে উৎপন্ন চুম্বক ক্ষেত্রের ধরন কিরূপ হবে? তাহলে একটা সোজা পরিবাহী তারের ভিতর দিয়ে তড়িৎ প্রবাহের ফলে উৎপন্ন চুম্বক ক্ষেত্র কিরূপ হবে? তাহলে সেটা কি হবে, তড়িৎ পরিবাহী তারের চারপাশে বৃত্তাকার হবে, যেটা আমরা ওই রাইট হ্যান্ড থাম্ব রুলে দেখতে পাচ্ছি, কি বুড়ো আঙুল বরাবর যদি যায় তাহলে আমাদের বাদবাকি আঙুলগুলো কি অবস্থায় রয়েছে, সে বৃত্তাকার অবস্থায় রয়েছে তারটার চারদিকে, তার মানে তড়িৎবাহী তারের চারপাশে বৃত্তাকারে অবস্থান করবে। নেক্সট বলছে, আবেশিত তড়িতের অভিমুখ নির্ণয় করা হয় ড্যাশের দ্বারা, তাহলে আবেশিত তড়িতের অভিমুখ আমরা কোনটার দ্বারা নির্ণয় করি, আবেশিত তড়িতের অভিমুখ নির্ভর করি ফ্লেমিং এর ডান হস্ত নিয়মের মাধ্যমে। নেক্সট কোশ্চেনে চলে যাব, বলছে যদি চুম্বক ক্ষেত্রের অভিমুখ উত্তর দিকে হয়, এখানে ছবি দেওয়া আছে, এই ছবিতে বলেছে যদি চুম্বক ক্ষেত্রের অভিমুখ উত্তর দিকে হয় এবং চুম্বক ক্ষেত্রের মধ্যে একটি ইলেকট্রনের গতির অভিমুখ পশ্চিম দিকে হয়, তবে ইলেকট্রনটির উপর চুম্বক বল কোন দিকে ক্রিয়াশীল হবে? আবার এখানে আমাদের ফ্লেমিং এর সূত্রকে কাজে লাগাতে হবে। তাহলে আমাদের বলছে চুম্বক ক্ষেত্রটা কোন দিকে ক্রিয়াশীল হয়েছে, উত্তর দিকে। উত্তর দিক কোনটা বলেছি, সবসময়ের জন্য উত্তর দিক ধরবে, তোমার যে স্ক্রিনে পরীক্ষার সময় পরীক্ষা দেবে কম্পিউটার স্ক্রিন, সেই কম্পিউটার স্ক্রিনের নিচে থেকে ওপর দিক, অর্থাৎ ওপর দিকটা হচ্ছে উত্তর, নিচের দিকটা দক্ষিণ, আর তোমার ডান হাতের দিকটা হবে পূর্ব, বাঁ হাতের দিকটা হবে পশ্চিম। এবার ইলেকট্রনটা গতি হচ্ছে কোন দিকে, পূর্ব থেকে পশ্চিমে, তাহলে তড়িৎ প্রবাহ কোন দিকে হচ্ছে, পশ্চিম থেকে পূর্ব দিকে। এই পর্যন্ত কারোর কোনো ডাউট নেই। এবার আমাদের ফ্লেমিং এর বামহস্ত নিয়মে কি বলছে, যে তর্জনীকে কি বরাবর রাখতে হবে, চুম্বক ক্ষেত্রের দিকে। তাহলে চুম্বক ক্ষেত্র কোন দিকে রয়েছে, চুম্বক ক্ষেত্র রয়েছে উত্তর দিকে, অর্থাৎ
নিচে থেকে ওপর দিকে, তাহলে আমাদের তর্জনীর মাথাটা কোন দিকে থাকবে? তর্জনীর মাথা থাকবে স্ক্রিনের ওপর দিকে। ঠিক এইভাবে তোমরা তর্জনীটাকে রাখো বাঁ হাতের। এবার তড়িৎ প্রবাহ কোন দিকে হচ্ছে? পশ্চিম থেকে আমাদের পূর্ব দিকে তড়িৎ প্রবাহ হচ্ছে, কারণ ইলেকট্রন যেদিকে প্রবাহিত হয় তার উল্টো দিকে তড়িৎ প্রবাহ হয়। তাই ইলেকট্রন পশ্চিম দিকে যাচ্ছে মানে তড়িৎ প্রবাহ পূর্ব দিকে হচ্ছে। তাহলে তোমার মধ্যমাকে তোমার স্ক্রিনের ডান দিক থেকে বাঁ দিক বরাবর রাখো, যাতে তোমার মধ্যমার মাথাটা তোমার স্ক্রিনের ডান দিকে বরাবর থাকে, অর্থাৎ পূর্ব দিকে নির্দেশ করে। তাহলে এই অবস্থায় রাখার পর তোমার বুড়ো আঙুলটাকে যদি এবার লম্বা করো, স্ট্রেচ করো, তাহলে দেখবে বুড়ো আঙুলটা কোন দিকে আছে? বুড়ো আঙুলটা মোবাইল স্ক্রিন থেকে তোমার দিকে রয়েছে বা কম্পিউটার স্ক্রিন থেকে তোমার দিকে রয়েছে। তাহলে বুড়ো আঙুলটা কি নির্দেশ করে? ফ্লেমিং এর বামহস্ত নিয়ম অনুযায়ী বুড়ো আঙুলটা নির্দেশ করছে যে প্রযুক্ত বল কোন দিকে ক্রিয়াশীল হবে। তাহলে ওই ইলেকট্রনটার উপর যে পরিমাণ বল প্রযুক্ত হবে সেটা কি? ওই মোবাইল স্ক্রিন থেকে ওপরের দিকে, অর্থাৎ উলম্বভাবে ওপরের দিকে। বা তুমি যদি কাগজের ওপর করো তাহলে কাগজের থেকে ওপরের দিকে, বা তোমার কম্পিউটার স্ক্রিন থেকে উলম্বভাবে তোমার দিকে। অর্থাৎ এক্ষেত্রে আমাদের উত্তর হয়ে যাবে উলম্বভাবে ওপরের দিকে প্রযুক্ত বল ক্রিয়াশীল হবে। নেক্সট কোশ্চেনে চলে যাব। বলছে একটি সলিনয়েডের ভিতরে চুম্বক ক্ষেত্রের শক্তি বৃদ্ধি করা সম্ভব। তাহলে একটা সলিনয়েডের চুম্বক ক্ষেত্র কিভাবে আমরা বৃদ্ধি করতে পারি? তার জন্য যেগুলো রয়েছে বিষয়গুলো, তারের পাক সংখ্যা বৃদ্ধি করার মাধ্যমে, ঠিক কথা বলছে, তড়িৎ প্রবাহ বৃদ্ধি করার মাধ্যমে এবং তারের দৈর্ঘ্য হ্রাস করার মাধ্যমে। কারণ আমরা যে ফর্মুলাটা দেখেছি, বি ইজ ইকাল টু মিউ আই এন ডিভাইডেড বাই এল। তাহলে আমরা দেখতে পেলাম যে তড়িৎ প্রবাহ বৃদ্ধি করলে, পাক সংখ্যা বৃদ্ধি করলে তড়িৎ শক্তি বৃদ্ধি পাবে, এবং এল কে যদি হ্রাস করা হয় তাহলে পারে কিন্তু সলিনয়েডের ভিতর চুম্বক ক্ষেত্রের মানটা বৃদ্ধি করা যাবে। তাই সবকটা এখানে সঠিক উত্তর হয়ে যাবে। আশা করছি তোমাদের কাছে বিষয়গুলো ক্লিয়ার হয়েছে। আজকের ক্লাসে এই 18 কোশ্চেনই ছিল, আর যেটুকু থিওরি পড়িয়েছি এই হচ্ছে মোর দ্যান এনাফ। যদি তোমরা এইটুকু অংশ খুব ভালোভাবে বুঝে পড়ে নিতে পারো তাহলে তোমাদের এই চ্যাপ্টার থেকে আশা করছি আর কোনো অসুবিধা থাকবে না, এবং পরীক্ষার সময় কোনো কোশ্চেন তোমাদের আটকাবে না। তো সকলকে বলবো, এছাড়া যদি কারোর কোনো ডাউট থাকে বা কোনো ক্লাস সম্বন্ধে যদি কোনো চ্যাপ্টার মনে হয় যে আমি এখনো রেডি হতে উঠতে পারিনি, তার জন্য এখানে প্রত্যেকটা ক্লাস করানো রয়েছে। সেই ক্লাসগুলো অবশ্যই পরীক্ষা দিতে যাওয়ার আগে অন্ততপক্ষে একবার দেখে যাও। এবং সকলকে বলবো যে ক্লাসটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, এবং নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো, কারণ এর মাধ্যমে তোমরা প্রতিনিয়ত একদম ফ্রি অফ কস্ট ভিডিও ক্লাস করতে পারবে। এছাড়া সকলকে বলবো, এই ক্ষুদ্র প্রচেষ্টা সকলের কাছে পৌঁছে দেওয়ার জন্য তোমরা একটা ছোট্ট কাজ করো, যাতে ক্লাসগুলো সকলের কাছে পৌঁছয়, তার জন্য ক্লাসগুলোকে শেয়ার করো। দেখা হচ্ছে পরের ক্লাসে, ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে গুড বাই।